নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। তৃণমূলের গাধাগুলো জানে না আমি তৃণমূলকে জিতিয়েছিলাম, হারাতেও পারি, বিস্ফোরক শুভেন্দু। কর্মসমিতিতে একগুচ্ছ নতুন মুখ, দল বিরোধী কাজ করলেই সাসপেন্ড, বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন মমতা। চিটফান্ড দুর্নীতির তদন্তে তৎপর ইডি, সকাল থেকেই কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির। ইস্কনের চিন্ময় দাসকে গ্রেপ্তার করল বাংলাদেশের পুলিশ। ইউনুসকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর, রাতের মধ্যে মুক্তি না দিলে সীমান্তে অবরোধ শুরু হবে। সরকারি অফিসারকে চেয়ার ছুঁড়ে মারলেন টিএমসি নেতা। আবাস যোজনার সমীক্ষা করার সময় বেনজির কাণ্ড। বাঘের হাতেই থাকলো বীরভূম, কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করলেন মমতা। চাকরি দেবেন বলে 10 লক্ষ টাকা নিয়েছেন, বিস্ফোরক অভিযোগ উঠল তৃণমূলের যুব সভাপতির ওপর। মাত্র 13 বছরের বালক হলেন কোটিপতি, আইপিএল এর মহিমায় গড়লেন বিশ্ব রেকর্ড। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। সদ্য উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। গত সপ্তাহে হয়েছে সবুজ ঝড়। নির্বাচনে ছাপ্পা ভোট রুখতে প্রতিটি সরকারের আমলেই বিরোধীরা সরব হয়। মমতা সরকারের আমলেও তা বাদ যায়নি। কলকাতা পুর ভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট, প্রতিটি ভোটেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়েছে। অতীতে পুর ভোটে কেন্দ্রীয় বাহিনী কেন নয়, কেন রাজ্য পুলিশ, তা নিয়ে যথেষ্ট বিতর্ক ও ব্যাখ্যা দুই হয়েছে। এবার উপনির্বাচনে 6 কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বলাই বাহুল্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ফের ফিরল বিস্ফোরক মন্তব্য। ছাপ্পা ভোট দিয়ে জেতানো বিধায়কদের শপথে থাকবে না বিজেপি। উপনির্বাচনে সবুজ ঝড় নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলেন, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না 2021 সালে 54,000 ভোটে উপনির্বাচনে জিতেছিলেন। ওর কেন্দ্রে 7,000 ভোটের মাত্র গ্যাপ আছে। বড় বড় কথা উপনির্বাচন। উপনির্বাচন কি হয় পশ্চিমবাংলার মানুষ তা জানে। এই উপনির্বাচনে দলের ফলাফল নিয়ে শুভেন্দু আগেই মন্তব্য করেছিলেন, বাংলায় উপনির্বাচনে ভোটই হয় না, তাই কোনো বিপর্যয় হয়নি। পাশাপাশি তার এও মন্তব্য ছিল, সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি যুক্ত থাকেন না, তবে কোন কোন জিনিসের প্রয়োজন রয়েছে তা তিনি নিজের উপলব্ধি এবং অভিজ্ঞতা দিয়ে বলতে পারেন। পর্যবেক্ষকদের মতে এমন মন্তব্য করে শুভেন্দু অধিকারী হারের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চেয়েছেন। শুভেন্দু অধিকারীর স্পষ্ট কথা, সিতাই এবং হারোয়াতে কখনো জিতবে না বিজেপি। বাকি 4 কেন্দ্রে আসন্ন বিধানসভা ভোটে আবার গেরুয়া ঝড় দেখা যাবে। কিন্তু বাকি 2 জায়গা নিয়ে কি সমস্যা? সংবাদ মাধ্যমে শুভেন্দু বলেন, সিতাই আর হারোয়া আমরা কখনো জিতব না। সিতাইয়ে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয়। মুসলিম লীগ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেয়। আর হারোয়াতে 80% মুসলমানও মমতাকেই ভোট দেয়। সোমবার অবশ্য ফের একই দাবি করে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেছেন। শাসক দলের কর্মী সমর্থক নেতাদের মূর্খ, গাধা বলেও কটাক্ষ করেছেন তিনি। পরিসংখ্যান দিয়ে বলেছেন, তৃণমূলের গাধাগুলো জানে না 2019 সালে মমতা এবং অভিষেক বাড়ি থেকে বের হননি। আমি কালিয়াগঞ্জ থেকে খড়গপুর তৃণমূলকে জিতিয়েছিলাম। সেই আসন 2021 সালে বিজেপি জিতেছে। তিনি আরও বলেন, 2021 সালে তৃণমূলের জেতা শান্তিপুরের আসন থেকে 24 সালে জগন্নাথ সরকার 30,000-এর লিড নেন। তাই এসব গল্প বলে লাভ নেই বলে দাবি শুভেন্দুর। প্রিয় দর্শক, সময় মতো সঠিক এবং নির্ভুল খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা কোন ধরনের খবর পছন্দ করেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হলো তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে 3টি কমিটি গঠিত হলো। সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, শৃঙ্খলা রক্ষায় 3টে কমিটি তৈরি করা হলো, একটি সংসদীয়, একটি পরিষদীয় এবং একটি দলীয় স্তরে। কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে শোকজ নোটিশ দেওয়া হলে জবাব দিতেই হবে, অন্যথায় পরপর 3টি শোকজ নোটিশে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে। সোমবার কালীঘাটে কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, শৃঙ্খলা রক্ষায় 3টি আলাদা কমিটি তৈরি করা হলো। সংসদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য সংখ্যা 5। তারা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক।
বিধানসভায় শৃঙ্খলা রক্ষা কমিটির 6 সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার। দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির 5 সদস্য সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এই কমিটির কথা ঘোষণা করে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে দলের কেউ যখন তখন যা খুশি মন্তব্য করতে পারবেন না। কাউকে 3 বার শোকজের পর সাসপেন্ড করা হবে। অতীতে বিভিন্ন ইস্যুতে দলের নেতা, মন্ত্রী, সাংসদরা বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন। আরজিকর আবহে চিকিৎসকদের উদ্দেশ্যে শাসক দলের নানান জনের নানান মন্তব্য উঠে এসেছে শিরোনামে। সমালোচনাও কম হয়নি। সেসব রুখে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবার শৃঙ্খলায় আরও জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা ভোটে দলের পারফরমেন্স অক্ষুণ্ণ রাখতে এমনই রদবদল করা হলো। চিটফান্ড কাণ্ডে দুরন্ত অ্যাকশন ইডির। প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড আর্থিক দুর্নীতি কাণ্ডে শহর ও শহরতলিতে ইডির অভিযান। এই কোম্পানি দিল্লিতে নিজের কর্মকাণ্ড শুরু করে। সেই কোম্পানির আর্থিক তছরূপ, আমানতকারীদের টাকা নয়-ছয় সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির অভিযান। এই কোম্পানির অন্যতম ডিরেক্টর অভিক বাগচির বাবা বাসুদেব বাগচিকেও এর আগে একবার সিবিআই গ্রেপ্তার করেছিল। অভিকের বাবা বাসুদেব বাগচি এই কোম্পানির সিএমডি। এই মুহূর্তে নিউ আলিপুরে যে ফ্ল্যাটে ইডি ঢুকেছে সেটি বাগচিদের ফ্ল্যাট। অভিক এবং বাসুদেব 2017 সালে সিবিআই এর হাতে গ্রেফতার হন। প্রয়াগ নামক এই সংস্থা রেজিস্টার হয়েছিল 1997 সালে। এরপর এটি অর্থলগ্নি সংস্থা হয়ে ওঠে 2002 সালে। এর আগে এই ঘটনার তদন্ত করে সিবিআই। 2017 সালে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচি ও তার পুত্র অভিক বাগচিকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআই তদন্তে জানতে পারে এই সংস্থার সবথেকে বেশি বারবারন্ত হয়েছিল রাজ্যের সরকারের পালা বদলের পর। 2013 সালে সারদা কাণ্ডে প্রকাশ্যে আসার পর প্রয়াগ নামক এই ভুয়ো অর্থলগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে। প্রায় 2000 কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে তুলে নেয়। 2012 সালে একাধিক হোটেল, রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায়। সেই বছরের জোকাতে ম্যানেজমেন্ট কলেজের কাছে 70 বিঘা জমির ওপর তৈরি হয় অ্যারিস্ট্রো ক্লাব নামে একটি সুবিশাল বিলাসবহুল রিসর্ট, যেখানে রয়েছে একাধিক ব্যাংকোয়েট, সুইমিং পুল, ক্যাফে, ওপেন লাউঞ্জ এবং 7টি বাগান, যার এক রাতের ভাড়া টেক্কা দেবে শহরের যে কোনো 5 তারা হোটেলকে। সেই রিসর্টেই আজ হানা ইডির। শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠতার সুবাদে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বাসুদেব বাগচির। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ফিল্ম সিটি তৈরি করার নামে 400 একর জমি তিনি হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ, যার মধ্যে সরকারি জমি, পাট্টা জমি ছিল। 400 একর জমিতে ফিল্ম সিটি তৈরি করলেও রেজিস্ট্রি করা হয়েছে মাত্র 50 একর জমির। এই ফিল্ম সিটি 2012 সালে এক স্বনামধন্য বলিউড তারকা উদ্বোধন করেছিলেন। গ্রেফতার করা হলো বাংলাদেশের ইস্কনের চিন্ময় দাসকে। সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে তাকে। বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বিকেল 5টা নাগাদ গ্রেপ্তার করেন চিন্ময় দাসকে। গত 30 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। এই ঘটনায় আগে দুজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন ইস্কনের চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর, প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরের প্রবর্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রহ্মচারী, গোপাল দাস টিপু, ডক্টর কথক দাস, প্রকৌশলী অমিত ধর, রনি দাস, রাজীব দাস, কৃষ্ণকুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী, রাজীব, মিথুন দে, রূপন ধর, রিমন দত্ত, সুকান্ত দাস, বিশ্বজিৎ গুপ্ত, রাজেশ চৌধুরী এবং হৃদয় দাস। সম্প্রতি চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবেই দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে রাঙামাটিতে।
এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, সোমবার রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূসের সরকার মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তের সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না। একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না। বিষয়টি তিনি কেন্দ্রকেও জানিয়েছেন। কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। আন্দোলনের জেরে গত অগাস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের বিরুদ্ধে সেদেশের হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়েই চলছে বিক্ষোভ, উঠছে একাধিক অভিযোগও। সেই প্রেক্ষাপটে এবার বেনজির দৃশ্য দেখা গেল কোচবিহারের মাথাভাঙায়। ঠিক কি ঘটেছে? কোচবিহারের মাথাভাঙায় আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে তৃণমূল নেতার রোষের মুখে পড়লেন সরকারি অফিসার। সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য, চেয়ার ছুঁড়ে মারার চেষ্টার অভিযোগ উঠল রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনিরুল হকের বিরুদ্ধে। হামলার ছবি ভাইরাল। জানা গিয়েছে, গতকাল রুইডাঙ্গা এলাকায় সমীক্ষার কাজে যান ভূমি ও রাজস্ব বিভাগের এক আধিকারিক। অভিযোগ, তাকে ফোন করে অন্য এলাকায় সমীক্ষায় যাওয়ার নির্দেশ দেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সরকারি অফিসার নির্দেশ অগ্রাহ্য করায় তাকে মারার জন্য চেয়ার ছুঁড়ে মারার চেষ্টা করেন তৃণমূল নেতা। এরপর ঘোকসাডাঙ্গা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটক করে। যদিও রাত পর্যন্ত প্রশাসনের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রশাসনকে কাজ করতে দিতে হবে, দল হস্তক্ষেপ করবে না, সাফাই তৃণমূল নেতৃত্বের। কোটিপতি পানের ব্যবসায়ীর নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে তালিকা নিয়ে শুরু শোরগোল। তদন্তে নেমে নাম কেটে দিলেন জেলা শাসক। অভিযুক্ত পরিবারের দাবি, আগে অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরোনো, এখন ভালো চলছে ব্যবসা, তাই তৈরি হয়েছে পাকা বাড়ি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। সরকারি আবাস প্রকল্পের সুবিধা পেতে দিতে হবে টাকা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে বিডিও অফিসের কর্মীর টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হলো। বৃহস্পতিবার অভিযুক্ত বিডিও অফিসের কর্মীকে কাছে পেয়ে ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে স্থানীয় বিডিওর কাছে দায়ের হয়েছে অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডকোষে হুকিংয়ের পর এবার আবাস বিতর্কে নাম জড়ালো তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি। পাকা বাড়ি থাকা সত্ত্বেও বিধায়কের শাশুড়ির নাম রয়েছে আবাস তালিকায়। বিধায়কের দাবি, নাম কেটে দেওয়া হয়েছে। খণ্ডঘোষ পঞ্চায়েতের তৃণমূল প্রধানেরও নাম রয়েছে আবাস তালিকায়, তারও পাকা বাড়ি আছে। বিষয়টি জানাজানি হতেই দায় এড়ানোর চেষ্টা করেছেন প্রধান। অবশেষে শেষ হলো যাবতীয় বিতর্ক। বীরভূমে অনুব্রতর নেতৃত্বেই চলবে তৃণমূল। তৃণমূলের কর্মসমিতির বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে ওই জেলায় তৃণমূলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা শেষ হলো বলেই মনে করা হচ্ছে। সোমবার দুপুরে কলকাতায় দলের বৈঠকে যোগ দিতে বেরোনোর সময় অনুব্রত বলেছিলেন, দিদির সঙ্গে ভাই দেখা করতে যাচ্ছে, এতে বলার কি আছে? জেল মুক্তির 2 মাস পর কালীঘাটের বৈঠকে অবশেষে ঘাম দিয়ে জ্বর ছাড়ল কেষ্টর। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, বীরভূমে অনুব্রতর নেতৃত্বেই চলবে তৃণমূল। এদিন মমতা বলেন, কেষ্ট বীরভূমের জেলা সভাপতি, পদাধিকার বলে কোর কমিটি সহ জেলার সমস্ত কমিটির চেয়ারম্যান ও জেলা সভাপতি কোর কমিটির সাধারণ সদস্য। এটা আবার হয় নাকি? সঙ্গে জেলায় দল কি কি কর্মসূচি নেবে তার কোর কমিটির সঙ্গে বৈঠক করে ঠিক করতে বলেছেন মমতা। কয়লা পাচার কাণ্ডে প্রায় 2 বছর জেলবন্দি থাকলেও অনুব্রতকে বীরভূম জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরাননি মমতা। কিন্তু গত সেপ্টেম্বরে জেল থেকে মুক্তি পেয়ে অনুব্রত বোলপুরে ফিরলে এই নিয়েই বিভ্রান্তি তৈরি হয়। কারণ ততদিনে জেলায় দলকে পরিচালনা করার জন্য কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে জেলায় দলের দায়িত্ব কার, কেষ্টর না কোর কমিটির, তা নিয়ে বিতর্ক শুরু হয়। এরই মধ্যে সম্প্রতি কেষ্টকে কোর কমিটির সদস্য করা হয়। তখন প্রশ্ন ওঠে, তাহলে কি কোর কমিটিতে আর 6 জনের সদস্যের সমান ক্ষমতা কেষ্টর? অভিষেক ঘনিষ্ঠ যুব নেতা অম্বরীশ সরকারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল। অম্বরীশ সরকার দক্ষিণ দিনাজপুর জেলার একজন হেভিওয়েট নেতা হিসাবেই পরিচিত। শুধুমাত্র তৃণমূলের যুব জেলা সভাপতি নন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও রাজ্য তৃণমূলের মুখপাত্রও বটে। আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে কুশমন্ডি থানায় 10 লক্ষ টাকার প্রতারণার মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
অভিযোগ, গ্রুপ ডির চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই টাকা নেওয়া হয়েছে, যদিও ওই মামলাকারীর প্রকাশ্যে আসেননি। তবে অম্বরীশ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, বরং তিনি এই ঘটনার জন্য তার দলেরই কয়েকজন নেতার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন। এদিকে এক্স হ্যান্ডেলে অম্বরীশের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের এমন হেভিওয়েট নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দল তৃণমূলও। মাত্র 13 বছর বয়সে আইপিএল নিলামের নাম লিখিয়েই ইতিহাস করে ফেলেছিল বৈভব সূর্যবংশী, কিন্তু সেটা ছিল শুধুই ট্রেলার। পুরো সিনেমায় দেখা মিলল সৌদি আরবের জেদ্দাতে। আইপিএল এর ইতিহাসে সবথেকে কম বয়সী প্লেয়ার হিসেবে দল পেলেন বৈভবকে। শুধু দল পেলেন না, তাকে নিয়ে দড়ি টানাটানি হলো যথেষ্ট। শেষ পর্যন্ত 13 বছর বয়সেই কোটিপতি হলেন বৈভব সূর্যবংশী। নিলামে 1,10,00,000 টাকায় তাকে কিনল রাজস্থান রয়্যালস। আইপিএল ভারতীয় ক্রিকেটকে খুঁজে দিয়েছে একাধিক প্রতিভা। অন্ধকারে এঁদো গলি থেকে স্বপ্নের রাজপথে পৌঁছে দিয়েছে অনেক তরুণকে। সেই তালিকায় নতুন সংযোজন হলেন বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামের প্রথম পর্বে অবিক্রিত ছিলেন তিনি, কিন্তু শেষে যখন তার নাম বাছাই করে ফের নিলামে তোলা হলো, তখন দল পেয়ে ইতিহাস তৈরি করলেন বিহারের বাঁহাতি ব্যাটার। 30 লক্ষ টাকা বেস প্রাইস ছিল বৈভব সূর্যবংশীর। নিলামে তার জন্য দর হাঁকায় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসও বৈভবকে দলে নেওয়ার জন্য চেষ্টা করে। নিলামের টেবিলে দুই ফ্রাঞ্চাইজির মধ্যে জোর টক্কর হয় 13 বছরের ক্রিকেটারকে দলে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত 1,10,00,000 টাকা দিয়ে বিড জিতে বৈভব সূর্যবংশীকে দলে নেয় রাজস্থান রয়্যালস। প্রসঙ্গত, নামের জন্য নয়, নিজের বয়স ও কাজের জন্যই আইপিএল 2025 মেগা নিলামে ইতিহাস তৈরি করলেন তিনি। ভারত বনাম অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-19 ইউথ টেস্ট সিরিজে 100 রান করে সকলকে অবাক করে দেন বৈভব সূর্যবংশী। বয়স কম হলেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে যে সে তৈরি, তা বুঝিয়ে দেন বৈভব। বাঁ হাতে ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ হাতে স্পিন বলও করে সে। এই বয়সে বড় বড় ছক্কা মারতেও সিদ্ধহস্ত বৈভব। খবর শেষ হলো।